হ্যালো। তো দেখো, সেমিস্টার 3 নিট এবং যেই জন্য আমরা যে ডিপিপিগুলো প্র্যাকটিস করছিলাম, আজকে আমরা ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটারের যে ডিপিপিটা রয়েছে, মানে চুম্বকত্ব এবং পদার্থ, এটা নিয়ে ডিসকাস করব। এর আগের ক্লাসে আমি ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্টের যে 20টা এমসিকিউ রয়েছে ডিপিপি 1, সেটা আমি ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডিপিপি 1 নিয়ে এসেছি ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটারের জন্য, এই চ্যাপ্টারটার জন্য 20টা এমসিকিউ আছে, খুবই ইম্পর্টেন্ট এক্সাম পারপাসে। সেমিস্টার 3 এক্সাম খুব কাছে, এছাড়াও নিট যেই জন্য ইউজফুল। ঠিক আছে, তো আমরা এক এক করে কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। চলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা সমস্ত ধরনের ভিডিও এখানে পেতে থাকবে নির্জের জন্য। তো দিস ইজ ডিপিপি 1, এর জন্য ম্যাগনেটিজম এবং ম্যাটার। দেখো ফার্স্ট কোয়েশ্চেন এখানে কি রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, যে একটা গ্রাফ দেওয়া আছে কাই ভার্সেস টি, 1/t অ্যাকচুয়ালি কাই ভার্সেস 10⁻³ কেন মাস, মানে অ্যাকচুয়ালি পার কেলভিনে দেওয়া আছে, কিন্তু এর সঙ্গে 10⁻³ মাল্টিপ্লিকেশন আছে 1/t এর সঙ্গে। The chi versus 1/t graph for an alloy of paramagnetic nature is shown in the figure. The Curie constant is, Curie constant তোমাকে নির্ণয় করতে হবে from this diagram। ঠিক আছে, তো দেখো কুরি কনস্ট্যান্টটা নির্ণয় করার জন্য তোমাকে কুরি লটা জানতে হবে। কুরি লতে কাই ভার্সেস 1/t এর, কাইয়ের সঙ্গে যে টি এর সম্পর্ক সেটা তোমরা জানো, এটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তো যে কাই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, সেটা ইকুয়াল টু আমরা কি লিখি, সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কাই এম ইকুয়াল টু সি, এটা হচ্ছে কনস্ট্যান্ট যেটাকে আমরা কুরি কনস্ট্যান্ট বলি, ইন্টু 1/t, আমি এভাবে লিখতে পারি। তাহলে দেখো এই কুরি কনস্ট্যান্ট মানে কি, সি মানে কি, অ্যাকচুয়ালি সি হচ্ছে কাই এম ডিভাইডেড বাই 1/t। তাহলে দেখো কাই এম ডিভাইড বাই 1/t, তাহলে কাই ভার্সেস 1/t যে লেখচিত্র, এর যে স্লোপটা হবে দেখো, সেই স্লোপটা অ্যাকচুয়ালি সি। অথবা আমরা এখানে সিম্পল যদি ট্রায়াঙ্গেলটাকে তুমি দেখো এখানে, তাহলে তুমি বুঝতে পারছো কাই এম হচ্ছে যে এই এক্সিস বরাবর আছে, তার মানে আমরা বলতে পারি দিস ইজ কাই এম। ওকে, আর এই অ্যাক্সিস বরাবর কি আছে, 1/t আছে, তাহলে এই অ্যাক্সিস বরাবর 1, তাহলে কাই এম ডিভাইড বাই 1/t, দেখো সেটাই তো সি, তাহলে দিস ইজ কাই এম, দিস ইজ 1/t। তাহলে দেখো এই পুরোটা যদি, পুরো ট্রায়াঙ্গেল যদি আমরা নিই, কাই এম কত 0.4, তার মানে সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো সি ইকুয়াল টু আমি লিখতে পারি, কি লিখতে পারি, সি ইকুয়াল টু আমি লিখতে পারবো যে 0.4 আপন 1/t হচ্ছে কত 7। দেখো 1/t কত 7, কিন্তু ইন্টু 10⁻³ আছে, তার মানে 7 ইন্টু 10⁻³। তো 10⁻³ যদি উপরে যায় তাহলে কত হবে, +3 হয়ে যাবে, তাহলে উপরে হবে 400 ডিভাইড বাই 7, কারণ দেখো 0 থেকে এখানে 7 আছে, এদিকে আছে 1/t। ওকে, তাহলে 7 ইন্টু 10⁻³ আছে, 10⁻³ উপরে গেলে +3, তাহলে 4 ইন্টু 1000, 0.4 ইন্টু 1000, একটা ফ্র্যাকশন কেটে যাবে, তাহলে 400 ডিভাইড বাই 7। তো এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো সি পাবে, তো এটা মোটামুটি 57,000-এর কাছাকাছি আসবে। ওকে, 57 কেলভিনের কাছাকাছি আসবে, কারণ দেখো 57 ইন্টু 7 যদি তোমরা করো তাহলে কত হচ্ছে, 7 7 49, 4 5 7 35, 4 39, 399, মানে অলমোস্ট 57 কেলভিন। বুঝতে পারছো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা এটাকে চুজ করতে পারবো। সো দিস উইল বি আওয়ার কারেক্ট আনসার, অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। তো সিম্পল, দেখো এটা কুরি ল থেকে ছিল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ইফ আ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স ইজ ব্রট নিয়ার দ্য নর্থ অর সাউথ পোল অফ এ বার ম্যাগনেট, বলছে এটা ডায়াম্যাগনেটিক যদি আমরা পদার্থ বলি, তার সামনে যদি একটা চুম্বককে নিয়ে আসা হয়, ইফ এ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স ইজ ব্রট, মানে একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সকে যদি একটা চুম্বকের নর্থ বা বার ম্যাগনেটের নর্থ বা সাউথ পোলের কাছে নিয়ে আসা হয়, তাহলে কি হবে। তাহলে ডায়াম্যাগনেটিকের প্রপার্টি সম্পর্কে জানতে হবে। তো ডায়াম্যাগনেটিকের প্রপার্টি কি, ডায়াম্যাগনেটিক পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। তোমরা জানো ডায়াম্যাগনেটিক পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, তার মানে সেটা কি হবে, রিপিল্ড বাই দ্য পোলস হবে। সো অপশন বি ইজ কারেক্ট, রিপিল্ড বাই দ্য পোল। সিম্পল কোয়েশ্চেন, দেখো এই চ্যাপ্টারে বেশি ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন থাকবে না, সাধারণত থিওরিটিক্যাল কোয়েশ্চেন এরকম ধরনের বেশি থাকবে এই চ্যাপ্টার থেকে। ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন 20 থেকে হতে পারে, যেটা আমি একটু আগেই বললাম। ওকে, এছাড়া আর্থ ম্যাগনেটিজম থেকে কিছু কোয়েশ্চেন এখানে থাকবে, যেগুলো হচ্ছে তোমার ওই বিনতি কোণ, বিচ্যুতি কোণ, ওইখানে যে সম্পর্কগুলো রয়েছে, ঠিক আছে, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, ওইগুলো থেকে তোমার কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট দেখো কি বলছে, if a bar magnet of length L and cross sectional area is cut into two equal parts as shown in figure, then the pole strength of each become। তো এটা মনে করো একটা পুরো আমাদের
বার ম্যাগনেট রয়েছে, তো এটাকে কেটে দেওয়া হয়েছে বার ম্যাগনেটটাকে। তো আমরা এইখানে যেটা দেখছি, এখানে যেটা কেটে দেওয়া হয়েছে ভেবে দেখো, এইভাবে যদি কেটে দেওয়া হয় মানে মাঝখানে মাঝখানে কেটে দেওয়া হয়েছে অর্ধেক অর্ধেক, তো অর্ধেকটা এইদিকে নিয়ে আসা হয়েছে, অর্ধেকটা এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে মাঝখানে মাঝখানে যদি কাটা হয় ভেবে দেখো ভালো করে বোঝো, এর কিন্তু পোল স্ট্রেংথের কোনো পরিবর্তন হবে না, পোল স্ট্রেংথের কোনো পরিবর্তন হবে না, দৈর্ঘ্যটা কমে যাবে। দৈর্ঘ্য কমে যাওয়ার ফলে কি হবে, চৌম্বক দৈর্ঘ্য কমে যাওয়ার ফলে কি হবে, ম্যাগনেটিক মোমেন্টে চেঞ্জ হতে পারে। তার কারণ ম্যাগনেটিক মোমেন্ট দেখো এম ইকুয়াল টু কি হয়, মেরু শক্তি ইন্টু ডিস্টেন্স। দিস ইজ দ্য ম্যাগনেটিক মোমেন্ট, এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের কিন্তু চেঞ্জ হবে, কারণ লেন্থ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এম এর চেঞ্জ হবে না। তাহলে এখানে এম কিন্তু অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জ থাকবে। ওকে, কিন্তু যদি মনে করো ভেবে দেখো, কিন্তু যদি মনে করো এটাকে এই মাঝখানে মাঝখানে কাটা হয়, ভেবে দেখো এইভাবে যদি কাটা হয়, দিয়ে মনে করো এই দিকের একটা পোর্শন এইভাবে নিয়ে নেওয়া হলো, ঠিক আছে, এই দিকের একটা পোর্শন নিয়ে নেওয়া হলো, আর এই দিকের একটা পোর্শন এইভাবে নিয়ে নেওয়া হলো, মানে যদি এরিয়াটাকে আমরা ভাগ করে দিই, এটা মনে করি যদি ক্রস সেকশনাল এরিয়া হয়, সেটা যদি মাঝখানে মাঝখানে কাটা হয়, তখন কিন্তু এই যে লেন্থটা কি হয়, তখন এই মেরু শক্তিটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, মেরু শক্তিটা অর্ধেক হয়ে যাবে। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা একটু প্রবলেম এসছে, অ্যাকচুয়ালি এইরকম ডায়াগ্রামটা হতো, ঠিক আছে। যদি এইরকম হয় মানে যদি মাঝখানে মাঝখানে এইভাবে স্পেস কেটে, তাহলে কিন্তু মেরু শক্তির কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে একটা অপশন থাকতো অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। এইভাবে যদি কাটা হয় তাহলে মেরু শক্তিটা অর্ধেক হবে, এই বিষয়টা একটু খেয়াল রাখবে, আমি দুটোই বলে দিলাম। তাহলে এটা এই ক্ষেত্রে কত হবে, হাফ হবে মেরু শক্তি, ঠিক আছে। পোল স্ট্রেংথের কথা বলছে, দেখো পোল স্ট্রেংথ ক্লিয়ার। তার মানে দেখো ভালো করে বোঝো, আমি আবার বলে দিচ্ছি, এইটা মনে হয় একটা বার ম্যাগনেট আছে, এই বার ম্যাগনেটটাকে আমি দুভাবে কাটতে পারি। একটা আছে দৈর্ঘ্য বরাবর কেটে আমরা কি করলাম, অর্ধেক অর্ধেক করে দিলাম, এখানে মাঝখানে মাঝখানে কেটে দিলাম, তাহলে উপরের দিকের একটা অংশ চলে এলো, লেন্থটা সেম আছে দেখো, এই দুটো অংশ হয়ে গেল নর্থ সাউথ। তাহলে এর কিন্তু মেরু শক্তিটা m/2 হয়ে যাবে, চেঞ্জ হবে। কিন্তু মনে করো সেম এটাকে যদি আমি মাঝখানে মাঝখানে কেটে নিই, তাহলে দৈর্ঘ্যটা তো কমবে, কিন্তু মেরু শক্তিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার, চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা ভাইব্রেশন ম্যাগনেটোমিটারের কোয়েশ্চেন, এটা তোমাদের সিলেবাসে এখন নেই, তো এই কোয়েশ্চেনটা আমি ডিসকাস করছি না। দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, দ্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ইনসাইড এ বার ম্যাগনেট, বার ম্যাগনেটের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন সেগুলো কিরকম হয়। তো দেখো যদি আমরা বার ম্যাগনেটের কথা বলি নর্থ সাউথ, তো সাপোজ দিস ইজ নর্থ পোল অ্যান্ড দিস ইজ সাউথ পোল, তো এর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কীরকম হবে দেখো। যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন নর্থ পোল থেকে স্টার্ট হয়ে সাউথ পোলে শেষ হবে, আর ভেতরে কি হবে, সাউথ পোল থেকে স্টার্ট করে নর্থ পোলে শেষ হবে, তার মানে এইভাবে যাবে। তার মানে যদি আমাকে বাইরে বলে ম্যাগনেটিক লাইন্সের ডাইরেকশন, তাহলে নর্থ পোল থেকে স্টার্ট করে সাউথ পোল, নর্থ টু সাউথ, কিন্তু ভেতরে বললে সাউথ টু নর্থ। এখানে কি বলছে তোকে ইনসাইড এ বার ম্যাগনেট, তাহলে ইনসাইড এ বার ম্যাগনেট কি হবে, সাউথ টু নর্থ, আর ফ্রম সাউথ পোল টু নর্থ পোল অফ দ্য ম্যাগনেট, সো অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন। The magnet can be completely demagnetized, sorry. The magnet can be completely demagnetized, মানে ওকে সম্পূর্ণ আমরা যদি ডিম্যাগনেটাইজ করতে চাই, মানে একটা ম্যাগনেট ছিল তার ম্যাগনেটিক প্রপার্টিকে সম্পূর্ণ নষ্ট করতে চাই, বিচুম্বকিত, সিধা বেঙ্গলি ওয়ার্ড। তো কিভাবে হবে, ব্রেকিং দ্য ম্যাগনেট ইনটু স্মল পিস, একটা ম্যাগনেটকে যদি ছোট 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 অনেকগুলো টুকরোতে ভেঙে ফেলো, তাহলে কি পসিবল, পসিবল নয়, কারণ নর্থ সাউথ প্রত্যেকেরই থাকবে। হিটিং ইট স্লাইডলি, কিছুটা যদি হিট করো হবে, সামান্য হবে। ড্রপিং ইট ইন্টু আইস কোল্ড ওয়াটারের মধ্যে দিতে, তাহলে কিন্তু খুব বেশি হবে না। আর রিভার্স ফিল্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রেন্থ, দিস ইজ অ্যাকচুয়ালি, যদি আমরা রিভার্স ফিল্ড অ্যাপ্লাই করি ওর উপরে, মানে ওর যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্যাট ম্যাগনেট, তো ওর রিভার্সে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এর ম্যাগনেটিজম নষ্ট হবে এবং সেটা কমপ্লিটলি ডিম্যাগনেট, মানে এটা পারফেক্টলি আমরা যদি কমপ্লিটলি ডিম্যাগনেটাইজ করতে চাই, সো দিস ইজ দ্য বেস্ট প্রসেস, সো অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট দেখো কি বলছে, a small bar magnet of moment m is placed in a uniform magnetic field H. If the magnet makes an angle of 30 degree with the field, the torque acting on the magnet is, তাহলে এখানে টর্ক কত হবে, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে যদি আমরা একটা বার ম্যাগনেটকে রাখি, a small bar magnet, so this is suppose uniform magnetic field and the field of intensity is H. তো এইভাবে আমরা এটাকে রেখেছি, মনে করো যার ম্যাগনেটিক মোমেন্ট দ্যাট ইজ ক্যাপিটাল এম এট অ্যান অ্যাঙ্গেল থিটা, যদি থাকে তোমরা জানো যেরকম ইলেকট্রিক ডাইপোলে ছিল পি সাইন থিটা, তো এখানে হবে এম এইচ সাইন থিটা, ঠিক আছে। কিন্তু এখানে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এম এইচ ইন্টু সাইন 30 হাফ হয়ে যাচ্ছে, তার মানে এম এইচ বাই 2 হবে, ভেরি সিম্পল কোয়েশ্চেন দেখো, বাস ফর্মুলা বেসড, সো অপশন বি ইজ কারেক্ট, এম এইচ আপন 2। নেক্সট, a current carrying small loop behaves like a small magnet. If A its area and m its magnetic moment, the current in the loop will be, তোমরা জানো যে কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ যদি আমরা বলি সেটা একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো আচরণ করে। তো যদি মনে করি এটা এইভাবে কারেন্ট যায় আই,
তাহলে এর যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এ বরাবর হয় এম, অ্যান্ড দ্যাট এম ইজ ইকুয়াল টু আই ইন্টু এ। তাহলে এখান থেকে আমাকে নির্ণয় কি দ্য কারেন্ট, তাহলে কারেন্ট আই ইকুয়াল টু কত হবে, এম আপন এ। ভেরি সিম্পল কোয়েশ্চেন, আই ইকুয়াল টু হয়ে যাবে এম আপন এ। সো অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, নিকেল শো ফেরোম্যাগনেটিক প্রপার্টি। বলছে নিকেল হচ্ছে যে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক প্রপার্টি শো করে এট রুম টেম্পারেচার। ইফ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজড বিয়ন্ড দ্য কুড়ি টেম্পারেচার দেন ইট উইল শো। তো দেখো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ভালো করে বুঝো, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে এটা কিসে পরিণত হবে, প্যারাম্যাগনেটিজমে পরিণত হবে, প্যারাম্যাগনেটিজমে পরিণত হবে। তো এখানে বলে দিয়েছে নিকেল হচ্ছে ফেরোম্যাগনেটিক, তাহলে একে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কি হবে, ফেরো থেকে প্যারাতে নেমে আসবে। সো দিস ইজ অপশন এ। এর ম্যাগনেটিজমটা আসলে কিছুটা হ্রাস পাবে যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করব। তো ফেরোম্যাগনেটিজম হচ্ছে সবচাইতে স্ট্রেংথ বেশি ফেরোর থেকে, তাহলে ফেরোর যদি আমরা ওর ম্যাগনেটাইজেশনটাকে হ্রাস করি তাহলে ওর কি হবে, ফেরো থেকে নেমে প্যারাতে আসবে। দ্যাট ইজ কল্ড কুড়ি টেম্পারেচার, ইউ নো। আচ্ছা, এখানে কি বলছে দেখো, ফোর্স বিটুইন টু আইডেন্টিক্যাল শর্ট বার ম্যাগনেট whose center are মিটার apart is 8.1 নিউটন when their axes are along the same line. if the separation is increased to 3r তাহলে তাদের মধ্যে ফোর্সটা কত হবে। তাহলে প্রথমে দেখো দুটো বার ম্যাগনেট ছিল, মনে করো দুটো বার ম্যাগনেট মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে এই যে বার ম্যাগনেট তাদের যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স সেটা আর দেওয়া আছে। তো বার ম্যাগনেট মানে ম্যাগনেটিক ডাইপোল, তো এর যদি মনে করো ডাইপোল মোমেন্ট m1 হয়, এর যদি ডাইপোল মোমেন্ট m2 হয়, তাহলে দুটো ডাইপোলের মধ্যে যে ফোর্স সেটা কত হয়। তো দেখো এই যে এক্সপ্রেশনটা একটু অ্যাডভান্স লেভেলে রয়েছে, তোমাদের যে 11-12 সিলেবাসে নেই এটা, কিন্তু যেই মেন অ্যাডভান্সের সিলেবাসে আছে। দুটো ডাইপোলের মধ্যে যে ফোর্স যদি তার ডাইপোলটা সেম লাইনে থাকে তাহলে সেটা হয় μ0/4 এক্সপ্রেশনটা মনে রাখবে, ইন্টু 6m1m2 r⁴। ওকে, সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। এটা কিন্তু ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে হবে। ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে এই ফোর্সটা যদি বলো তাহলে এটা 1/4πε0 ইন্টু এটা হয়ে যাবে 6 ইন্টু p1 p2 দুটো ডাইপোল যদি বলি r⁴। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন। তার মানে ডাইপোলের ক্ষেত্রে যে ফোর্সটা হবে দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1/r⁴, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো ডিস্টেন্সটা যদি আমরা 3 গুণ করে দিই তাহলে কি হবে, এটা 3⁴ টাইম হ্রাস পাবে। তার মানে প্রথমে ছিল 8.1, তারপরে 3 ডিভাইড বাই কত হয়ে যাবে 3⁴ টাইমস, 3⁴ মানে কি 81, তার মানে এটা 0.1 হবে, 0.1 নিউটন। সো দিস অপশন ইজ কারেক্ট, সি ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার? তো এটা একটু খেয়াল রাখবে যে প্রপোর্শনাল টু r⁴ হয় ইন দিস কেস। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে আ ম্যাগনেট ইজ প্যারালাল টু এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে একটা ম্যাগনেট প্যারালাল রয়েছে। তো সো ইফ দিস ইজ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি, আ ম্যাগনেট ইজ প্যারালাল টু দিস। ওকে, মানে ইন দ্য সেম ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, এই যে ডাইপোল মোমেন্ট সেটা মনে করো এই ডাইরেকশনে রয়েছে, এম অ্যান্ড বি ইন দ্য সেম ডাইরেকশন। ইফ ইট ইজ রোটেটেড বাই 60 ডিগ্রি দেন দ্য ওয়ার্ক ডান ইজ 0.8 জুল। তো দেখো আমরা যদি আমরা বলি যে ওয়ার্ক ডান ডিউ টু রোটেশন অফ ডাইপোল, তো সেটা কত হয়, যদি আমরা ইলেকট্রিক ফিল্ডে দেখি তাহলে পিই ইন্টু cos θ1 মাইনাস cos θ2 বলি, তাহলে এখানে পি এর জায়গায় এমবি বা এমএইচ হবে, তাহলে এমবি ইন্টু আমরা বলতে পারি cos θ1 মাইনাস cos θ2। তো দেখো এখানে যে এমবি ইন্টু θ1 কত বলছে, প্রথমে 0 ডিগ্রি ছিল তাহলে cos 0 মাইনাস পরে কত হয়েছে 60 ডিগ্রি, তাহলে cos 60, তাহলে cos 60, তার মানে এটা হচ্ছে এমবি ইন্টু 1 মাইনাস 1/2 cos 60 হাফ, তার মানে এটা হচ্ছে mb/2। তো এই যে mb/2 রয়েছে এর ভ্যালুটা কিন্তু গিভেন রয়েছে 0.8 জুল ওয়ার্ক ডান বলছে। নেক্সট বলছে হাউ মাচ ওয়ার্ক ইজ ডান ইন মুভিং ইট 30 ডিগ্রি ফার্দার, মানে 60 থেকে আরো 30 করেছে মানে 90 নিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে, যদি আমরা 60 থেকে 90 নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান হবে যদি ডাব্লিউ ড্যাশ বলি, সো দ্যাট ইজ অলসো এমবি ইন্টু cos θ1 মাইনাস cos θ2 ফর্মুলা সেম। তাহলে প্রথমে কত হয়েছিল cos θ1 মানে হচ্ছে cos 60 ডিগ্রি মাইনাস পরে কত হয়েছে cos 90 ডিগ্রি। সো দিস ইজ, এবার তো cos 60 আর হাফ হয়ে যাচ্ছে, তাহলে mb/2 মানে চেঞ্জ হচ্ছে না, ওই ওয়ার্ক ডানটাই হচ্ছে, তার মানে ইট ইজ 0.8 জুল এগেন। অপশান দেখো 0.8 জুল নেই, তার পরিবর্তে 0.8 ইন্টু 10⁷ আর গেছে, তাহলে এখানে আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি 0.8 ইন্টু 1 জুল ইকুয়াল টু 10⁷ আর, তোমরা জানো। So this is how you can find out. Clear? চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ নেগেটিভ ফর, কাইম কার জন্য নেগেটিভ হয় এটা তোমরা খেয়াল রাখবে। দেখো কাইম এবং মিউ আর এর মধ্যে সম্পর্ক নিশ্চয়ই জানো, যে মিউ আর ইকুয়াল টু হচ্ছে যে 1 প্লাস কাইম, এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন। এবং খেয়াল রাখবে দিস কাইম ইজ নেগেটিভ ফর ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল,
কাইএম ইজ নেগেটিভ ফর ডায়াম্যাগনেটিক, ওই জন্য ডায়াম্যাগনেটিক ধরো কাইএম যদি নেগেটিভ হয় তাহলে 1 মাইনাস সামথিং হয়ে যাবে, তার মানে মিউ আর হয়ে যাবে লেস দেন 1। কিন্তু প্যারা বা ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কাইএম পজিটিভ হয়, তার জন্য মিউ আর ভেরি ভেরি গ্রেটার দেন 1 হয় এবং গ্রেটার দেন 1 হয়। ক্লিয়ার? তাহলে এখানে মিউ আর লেস দেন 1 এবং কাইএম নেগেটিভ কার জন্য হয়? ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের জন্য। সো দিস ইজ অ্যাপ্লিকেবল টু ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তো এই বেসিক বিষয়টা কিন্তু তোমাকে জানতে হবে যে দেখো তিনটে ম্যাটেরিয়ালস হয়েছে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে কি হচ্ছে? কাইএম নেগেটিভ, তার ফলে মিউ আর লেস দেন। কেন নেগেটিভ হয়, কীভাবে নেগেটিভ হচ্ছে তোমরা যদি থিওরি পোর্শনটা দেখো, যেটা পড়িয়ে রেখেছি অলরেডি, প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গেলে দেখতে পাবে যে 44টা ভিডিওর মধ্যে পুরো সেমিস্টার 3 কমপ্লিট করা রয়েছে। আবার এই নতুন ভিডিওগুলো এই সেশনে পড়াচ্ছি, ঠিক আছে? তো তো ওখানে যদি তোমরা থিওরিটা দেখো, পুরো থিওরি একদম কমপ্লিট করা আছে, ওখানে কিন্তু তোমরা গেলে বুঝতে পেরে যাবে এই প্রপার্টিগুলো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে? 1 ঘন্টা 20 মিনিটের একটা ভিডিও রয়েছে যেখানে পুরো ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করা আছে আপ টু দ্য আর্টস ম্যাগনেটিজম। তো দেখো যেটা বলছিলাম, তাহলে মিউ আর লেস দেন 1 হবে। আর প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি হবে? কাইএম হচ্ছে যে পজিটিভ, তাহলে মিউ আর গ্রেটার দেন 1 হবে। ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কাইএম মোর পজিটিভ, তাহলে মিউ আর মোর ভেরি ভেরি গ্রেটার দেন 1 হয়। বাস। A magnetic moment of a magnet of length 10 সেন্টিমিটার and pole strength 4 ampere meter। তা দেখো এখানে ম্যাগনেটিক মোমেন্ট সিম্পলি নির্ণয় করতে বলছে, যার আমাকে দৈর্ঘ্য এবং পোল স্ট্রেন্থ দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? উই নো দ্য ম্যাগনেটিক মোমেন্ট এম হচ্ছে যে কি না পোল স্ট্রেন্থ ইন্টু দ্য লেন্থ 12। তাহলে পোল স্ট্রেন্থ দেখো বলা হয়েছে 4 এম্পিয়ার মিটার, আর ডিস্টেন্স বলা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারটা যদি আমরা মিটার নিয়ে যাই 10 × 10⁻² হবে, তার মানে এটা 0.4 হয়ে যাবে। সো এটি 0.4 এম্পিয়ার মিটার স্কোয়ার। সো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। ভেরি সিম্পল কোয়েশ্চেন, কিন্তু তোমাকে এই চ্যাপ্টারটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। অনেকে কি হয় এই চ্যাপ্টারটা খুব কনফিউজড হয়ে থাকে, ঠিক আছে? নেক্সট দেখো, এইটা আমি বলবো না, এগুলো আমি যেই মেন অ্যাডভান্সের জন্য করে রেখেছিলাম আগে, যেই মেনের জন্য। তার জন্য মাঝে মধ্যে যেগুলো সিলেবাসে নেই 1-2টা কোয়েশ্চেন আসছে, যেমন ধরো ট্যানজেন্ট গ্যালভানোমিটার সিলেবাসে নেই, ঠিক আছে? আমাদের মুভিং কয়েল গ্যালভানোমিটার রয়েছে, এগেন ভাইব্রেশন ম্যাগনেটোমিটারও আমাদের সিলেবাসে নেই। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলছে দেখো, a copper rod is suspended in a non-homogeneous magnetic field region. The rod when in equilibrium will align itself। ঠিক আছে, একটি তামার দণ্ডকে একটি অসমসত্ব চৌম্বক ক্ষেত্রে ঝুলিয়ে রাখা হয়েছে। সাম্যাবস্থায় দণ্ডটি নিজেকে কিভাবে সজ্জিত করবে? সাম্যাবস্থায় কিভাবে সজ্জিত করবে নিজেকে বলো? কপার হচ্ছে আসলে কি, কপার কি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে? তাহলে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয়? সে কি করবে? বিকর্ষিত হবে চৌম্বক ক্ষেত্র দ্বারা। ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস কি হয়? চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়। তাহলে যখনই দেখো চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হবে, তাহলে সে কি ওই চৌম্বক ক্ষেত্র থেকে দূরে চলে যেতে চাইবে। কোন দিকে যাবে? যেদিকে ফিল্ড সবচেয়ে কম, মানে উইকেস্টের দিকে যাবে। সো হোয়ার ফিল্ড ইজ উইকেস্ট অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড দেয়ার। পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড মানে এমনভাবে ওটা নিজেকে ওরিয়েন্টেশন করবে সবচেয়ে দূরে গিয়ে, যাতে করে সে পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে? যেহেতু রড রয়েছে এটা, তাহলে পারপেন্ডিকুলার হলে কি হবে? সবচেয়ে দূরে যেয়ে থাকবে ম্যাগনেটিক ফিল্ড থেকে। তো এটা তোমাকে জানতে হবে যে কপার ইজ মেন কি পয়েন্ট হচ্ছে কপার ইজ ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো কপার যদি ডায়াম্যাগনেটিজম শো করে, তাহলে সে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হবে। বিকর্ষিত হলে সে চৌম্বক ক্ষেত্রের স্ট্রং ফিল্ড থেকে উইক ফিল্ডের দিকে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখো, দ্য ফোর্স বিটুইন টু ম্যাগনেট পোলস ইজ এফ। দুটো ম্যাগনেটিক পোল দেখো, দুটো যদি আইসোলেটেড ম্যাগনেটিক পোল হয়, সাপোজ দেখো এটা ডাইপোল কিন্তু নয়, মনে করো এটা ইনফাইনাইট থেকে বিস্তৃত রয়েছে, তাহলে এটা যদি মনে করো একটা পোল হয় যার পোল স্ট্রেংথ হচ্ছে যে M1, এটা যদি একটা ডাইপোল হয় বা বার ম্যাগনেট হয়, মানে দেখো ম্যাগনেটের ক্ষেত্রে কি হয়, এমনিতে আইসোলেটেড পোল তো পাওয়া যায় না। তাহলে আমরা যদি দুটো আইসোলেটেড পোলের মধ্যে যখন আমরা ফোর্স বলবো, তার মানে আরেকটা পোল অনেক দূরে আছে আমরা ভেবে নেবো, না হলে কিন্তু ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হবে, যেটা আমি একটু আগেই বলছিলাম, প্রপোর্শনাল টু 1/r⁴ হয়ে যাবে। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স যদি r হয়, তো সেক্ষেত্রে যে ফোর্সের এক্সপ্রেশন হয় সেটা কিন্তু μ0/4π ইন্টু M1 M2/r², যেটা সিম্পল কুলম্বস ল। তার মানে সেক্ষেত্রে A proportional to 1/r² হয়ে যাবে। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পোলস অ্যান্ড দ্য পোল স্ট্রেংথ অফ ইচ পোল আর ডবল, তাহলে দেখো ডিস্টেন্সটাকেও ডবল করা হয়েছে, আবার পোল স্ট্রেংথগুলোকেও ডবল করা হয়েছে, তাহলে ফোর্সেজ কি চেঞ্জ হবে? তাহলে দেখো এফ যদি আমরা বলি, নতুন যে এভিডেন্স হচ্ছে সেটা যদি আমরা দেখি μ0/4π ইন্টু দেখো 2m1 ইন্টু 2m1, তার মানে 4m1 m2 পোল স্ট্রেংথগুলোকে ডবল করা হয়েছে, ডিস্টেন্সটাকেও ডবল করে দিয়েছে, তাহলে 4r²। তাহলে 4 কেটে গেল, তার মানে সেমই থাকছে। ওকে, তার মানে অপশন ডি উইল বি কারেক্ট, এফেই হবে, সেম থাকছে। দেখো সিম্পল সিম্পল কনসেপ্ট, কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। কনসেপ্টগুলো বুঝলেই কিন্তু তুমি আরামসে কোয়েশ্চেনগুলো করতে পারো।
There is no couple acting when two bar magnets are placed coaxially separated by a distance. বলছি কোন রকম কাপল তাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে না, দুটো বার ম্যাগনেটকে আমরা কি করেছি একটা ডিস্টেন্সে রেখেছি কোএক্সিয়ালি সেম অ্যাক্সিসের উপরে। এখানে একটা মনে করো বার ম্যাগনেটকে রাখা হয়েছে, দুটো বার ম্যাগনেটকে আমরা কোএক্সিয়ালি রেখেছি, ভালো করে বুঝো, বাই ডিস্টেন্স। কিন্তু এখানে কাপল ক্রিয়েট হচ্ছে না। কাপল কি করে ক্রিয়েট হবে? কারণ দেখো এর অ্যাক্সিসের উপরে যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সেটা এইদিকে হবে, আর এর অ্যাক্সিসের উপর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে হবে। যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন যদি অ্যালং দ্য অ্যাক্সিস হয় তাহলে এটা লিনিয়ার মোশন হবে, কাপল কি করে হবে? The force acting along the same line, so option D is correct. The forces acting along the same line. The magnetic force required to demagnetize the material, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আমরা যদি উল্টো একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে ডিম্যাগনেটাইজড হয়ে যাবে। তো সেইটাকে কি বলা হয়? সেইটাকে বলা হয় দেখো বল প্রদত্ত বা কোর্সিভিটি বলা হয়। ধারকত্ব মানে পুরো, তোমরা যদি ম্যাগনেটিক হিস্টেরিসিস লুপটা পড়েছো তাহলে বুঝতে পারবে। হিস্টেরিসিস লুপ মনে আছে? এরকমভাবে যে চলতো, দিয়ে এইভাবে ফিরে আসছে দেখো, তাই তো, দিয়ে এইদিকে আসে, দিয়ে আবার এইভাবে যেয়ে এখানে কমপ্লিট করে, দিস ইজ দ্য হিস্টেরিসিস লুপ। তো হিস্টেরিসিস লুপেই এই কোর্সিভিটি এবং রিটেন্টিভিটির ধারণাটা আছে। কোর্সিভিটিটা কি দেখো, যে ফিল্ডটা অ্যাপ্লাই করলে আমরা রিভার্স ফিল্ড যেটা অ্যাপ্লাই করছি, ভেবে দেখো এই যে এইখানে পর্যন্ত যে রিভার্স ফিল্ডটা অ্যাপ্লাই করেছি, এই রিভার্স ফিল্ড দেখো এইদিকে প্রথমে কি করছিলাম, ভালো করে বলছি, কার্ভটা একটু বুঝিয়ে দিই চলো। যখন আমি এদিকে হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এদিকে হচ্ছে অ্যাপ্লাইড ফিল্ড, তো যখন তখন আমি অ্যাপ্লাইড ফিল্ডটাকে বাড়াচ্ছি তখন এটা কিন্তু এইভাবে বাড়ছে, আইটা বাড়তে 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 একসময় গিয়ে স্যাচুরেশন হয়ে যাবে। এরপরে যখন আমরা এটা মনে করো প্লাস এইচ, যখন আমরা একে কমাচ্ছি, কমিয়ে কমিয়ে জিরো করে দিলাম, এখানে জিরো করে দিলাম এইচটাকে, তাও দেখো একটা কিন্তু ম্যাগনেটিজম রয়ে যাচ্ছে। তাহলে অ্যাপ্লাইড ফিল্ডটাকে আমরা যদি জিরো করি তাতেও কিন্তু একটা ম্যাগনেটিজম বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন রয়ে যাচ্ছে, এই পোর্শনটা, এইটাকে বলা হয় ধারকত্ব বা রিটেন্টিভিটি, যেটা ওর মধ্যে রয়ে গেল। এবার দেখো যখন আমরা উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করতে 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 এইখানে এসে কি হচ্ছে দেখো, এটা কমতে কমতে জিরো হয়ে যাচ্ছে। তাহলে অপোজিট যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করার জন্য এর মধ্যে যে ম্যাগনেটিজমটা নষ্ট হয়ে গেল বা জিরো হয়ে গেল, এই যে অ্যাপ্লাইড ফিল্ডটাকে, এইটাকে বলা হচ্ছে কি কোর্সিভিটি। ক্লিয়ার বিষয়টা? সো দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি বলছে, point A and B are situated perpendicular to the axis of a 2 cm long bar magnet at large distances x and 3x from the center on opposite sides. Okay, A and B are situated perpendicular to the axis of a 2 cm long bar magnet. তো সাপোজ মনে করি এটা 2 cm লং বার ম্যাগনেট রয়েছে, এটা মনে করি মিড পয়েন্ট, perpendicular to the axis. A and B are situated perpendicular to this axis of a 2 cm, perpendicular to this axis, এর অ্যাক্সিস মনে করি এটা, তো এর সঙ্গে পারপেন্ডিকুলার এদিকে একটা পয়েন্ট রয়েছে এ, যেটা হচ্ছে এক্স ডিস্টেন্সে। ওকে, আর বি রয়েছে যেটা হচ্ছে 3x ডিস্টেন্স অপোজিট, তো এইদিকে কোথাও একটা রয়েছে মনে করো 3x ডিস্টেন্সে। ওকে, তার মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্ট। দ্য রেশিও অফ ম্যাগনেটিক ফিল্ড এট এ এন্ড বি, তাহলে বলো পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড হয় ডাইপোলের জন্য, সেই ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন নিশ্চয়ই তোমাদের মনে আছে, ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রেও ছিল, সেটা যে কত না μ0 আপন 4 পাই ইন্টু এম আপন আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2, দিস ইজ এক্সপ্রেশন। এখন যদি এটা স্মল ডাইপোল হয়, ওকে, স্মল ডাইপোল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ইগনোর করতে পারি এলটাকে, তাহলে বি কত হবে, বি হয়ে যাবে ইকুয়াল টু μ0 আপন 4 পাই ইন্টু এম আপন আর কিউব। তার মানে আলটিমেটলি বোঝানো হচ্ছে বি ইজ প্রপোর্শনাল টু 1/r কিউব, দিস ইজ দ্য মেন থিং। তাহলে দেখো এ পয়েন্টে যেটা হবে সেটা যদি আমি বি এ বলি, আর বি পয়েন্টে যেটা হবে সেটা আমি বি বি বলি, তাহলে এটা কি হবে 3x, উল্টো হয়ে যাচ্ছে 3x আপন x এর হোল কিউব হবে, তার মানে কত হবে 27। সো 27 ইজ টু 1 ইজ দ্য আনসার, বুঝতে পারলে? তার মানে একটা ম্যাগনেটিক ডাইপোলের যে পারপেন্ডিকুলার লাইন মানে হচ্ছে যে যেটাকে আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্ট বলি, সেটা উপরের দিকে হতে পারে নিচের দিকে হতে পারে, এক্স ডিস্টেন্সে 3x ডিস্টেন্সে। তো এই দুটো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের রেশিও জিজ্ঞেস করছে। ক্লিয়ার? তাহলে দেখো যে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আমি এখানে বললাম, এই 20টা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, অলমোস্ট সমস্ত কনসেপ্টগুলোকে টাচ করে গেছি, শুধুমাত্র আর্টস ম্যাগনেটিজমের পোর্শনটা এখানে নেই। ক্লিয়ার? তো আমরা নেক্সট ডিপিপি নিয়ে আসবো নেক্সট ক্লাসে। আমি চেষ্টা করছি অলমোস্ট একটা করে ডিপিপি মানে 20টা করে যে কোয়েশ্চেন, সেই 20টা করে কোয়েশ্চেনের মাধ্যমে সমস্ত যে পোর্শনগুলো রয়েছে সেই পোর্শনগুলোকে টাচ করা। যেহেতু তোমরা এর আগের ক্লাসটা দেখো যেখানে আমি ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট
ওর কিন্তু 20টা কোয়েশ্চেন ডিসকাস করেছি এবং প্রত্যেকটা টপিক্সকে টাচ করে গেছি এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ার কোনো কোয়েশ্চেন এসছে, কখনো সেটা যেই মেন হতে পারে, কখনো সেটা নিটে হতে পারে, বা কখনো সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হতে পারে। লিখা নেই, লিখে দিলে হয়তো তোমরা বেশি অ্যাট্রাক্টেড হতে যে এখানে লিখে দিয়েছে স্যার WBJEE দিস ইয়ার, যেই মেন দিস ইয়ার, কিন্তু কালেকশন যেহেতু করা আছে বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো, ওই জন্য লেখা হয়নি। বাট দিস কোয়েশ্চেন্স আর ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সমস্ত যে কনসেপ্টগুলো, যে কনসেপ্টগুলোর উপরে এমসিকিউ তৈরি হয়, সেই কনসেপ্টগুলোকে টাচ করছে। ওকে, বাকি তোমরা যদি এখনও পুরো সিলেবাসটা রিভিশন করতে চাও, তোমরা প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গেলে সব পড়ানো আছে, আমি আগের বারে সব পড়িয়েছি অলরেডি, ঠিক আছে? তো সেখানে 44খানা ভিডিও রয়েছে, আর এইবারে যে নতুন করে পড়াচ্ছি সেগুলোতে ভিডিও রয়েছে। তাছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টারের একটা একটা করে ভিডিও যেগুলো ওয়ান শটের মাধ্যমে রিভিশন করা আছে, সেরকমও তোমরা পেয়ে যাবে, সেটাও 7-8খানা ভিডিওর মাধ্যমে পুরো সিলেবাসটাকে ডিসকাশন করা রয়েছে। তো তোমরা যদি চাও থিওরিটা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে মানে আমরা রিভিশন করতে চাই, তাহলে সেটাও করতে পারো। ওকে, বাকি তোমরা ডেসক্রিপশানে দেখবে, সেখানে রিকোয়ারমেন্ট আমার সঙ্গে কী করে যোগাযোগ করা যাবে, কীভাবে কী করা যাবে, সেই ডেসক্রিপশানে গেলে তোমরা বাকি ইনফরমেশনও পেয়ে যাবে। বাকি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে এগুলোর PDF পাবে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো। বাকি 4th সেমিস্টারের সময় দেখবো যদি পড়ানো যায় তো আলাদা করে ব্যাচ। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।